যে আমরা বেসিক্যালি নর্মাল ইনসিডেন্স করছিলাম। সাপোজ তোমার স্লিটটা হচ্ছে এরকম, এইটা হচ্ছে স্লিট আর কি, যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে স্লিট। এবার এখান দিয়ে যদি একটা বিমকে পাঠানো হয়, একটা সেই লেজার বিমকে পাঠানো হয়, লেজার বিমের কথা বলছি তার কারণ এর ডাইভারজেন্স কম এবং এর মনোক্রোম্যাটিসিটিটা অনেক বেটার। মনোক্রোম্যাটিক নয়, কিন্তু এটা মানে ক্যান বি কনসিডার্ড টু বি হাইলি মনোক্রোম্যাটিক। এটা এখান থেকে কোহেরেন্ট লাইট পাওয়া যায়, সেটা দিয়েই এইরকম ধরনের এক্সপেরিমেন্ট করা সম্ভব। তো এইরকম স্লিটের মধ্যে দিয়ে যখন বিম পাঠানো হয়, তো এই যে ও প্যাটার্ন যেটা পেয়েছে এরকম ধরনের একটা প্যাটার্ন পাবে। এই যে সেন্ট্রাল প্যাটার্নটা, এটা ম্যাক্সিমা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেন্ট্রাল প্যাটার্ন। আমরা আগের দিনকে বোধহয় এটাকে সেন্ট্রাল ম্যাক্সিমা বা সেন্ট্রাল অর্ডার এইরকম ভাবেই বলেছিলাম। এবার তারপরে দেখো একটা গ্যাপ রয়েছে, এই যে গ্যাপটা, সেই গ্যাপটা বেসিক্যালি মিনিমা। এই গ্যাপটা মিনিমা, একটা জেনারেল ইলুমিনেশন আছে, সেই জন্য হালকা একটা লাইট দেখতে পাচ্ছ। তারপরে আবার দেখো আবার একটা ম্যাক্সিমা এসেছে, তারপরে আবার আরো একটা ম্যাক্সিমা এসেছে, সেটা অন আইদার সাইড। হ্যাঁ, আবার ম্যাক্সিমা এসেছে, আবার এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমা এসেছে। তো এইগুলোকে আমরা কি বলেছিলাম? এইগুলোকে বলেছিলাম সেকেন্ডারি ম্যাক্সিমা। এইগুলোকে আমরা সেকেন্ডারি ম্যাক্সিমা বলেছিলাম। আর এই যে জিনিসটা সেন্ট্রাল অর্ডারটা, সেটা জাস্ট প্রিন্সিপাল ম্যাক্সিমা বা সেন্ট্রাল অর্ডার ডিফ্র্যাকশন এরকম ভাবে বলা হয়েছিল। তো এটাই আর কি। তো এখানে এই ছবিটা থেকে বুঝতে পারছো যে হোয়াট হ্যাপেন্স টু দি ইন্টেন্সিটি অফ দি সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা। যত আমরা সেন্ট্রাল অর্ডার থেকে দূরে যাচ্ছি, সেন্ট্রাল অর্ডারের অন আইদার সাইড যখন যাচ্ছি, সেকেন্ডারি ম্যাক্সিমার ইন্টেন্সিটি গুলোর কেমন ভেরিয়েশন দেখতে পাচ্ছ। ছবিটা থেকে কি রিড করতে পারছো বলো? ছবিটা থেকে কি রিড করতে পারছো? ফেনোমেনোলজিক্যালি কি রিড করতে পারছো ছবিটা থেকে? সেন্ট্রাল অর্ডার ম্যাক্সিমাটা থেকে যত আমরা বাম দিক বা ডান দিকে যাচ্ছি, সেকেন্ডারি ম্যাক্সিমা গুলোর ইন্টেন্সিটিটা কমতে থাকছে এবং খুব দূরে যখন যাচ্ছি, দেখো এগুলোকে আর এফেক্টিভলি দেখাই যাচ্ছে না। সেন্ট্রাল অর্ডার থেকে যখন খুব দূরে চলে যাচ্ছি, তখন কিন্তু সেকেন্ডারি ম্যাক্সিমা গুলো দেখাই যাচ্ছে না। এটা কিন্তু আমরা আগের দিনকে অ্যানালিটিক অ্যাপ্রোচে স্টাডি করেছিলাম। হ্যাঁ, আগের দিনকে আমরা দেখেছিলাম যে একটা তোমার এরকম সিঙ্গেল স্লিট আছে, যার থিকনেসটা, যার স্লিটের উইথটা সে সাম এ, স্লিট উইথটা হচ্ছে এরকম কিছু একটা এ, স্লিট উইথ ইজ সাম এ। তাহলে এখানে তোমার থিটা অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেলে যদি আমরা ডিফ্র্যাকশন প্যাটার্নের ইন্টেন্সিটি বের করি, সেটা হবে I0 sin square alpha by alpha square, where alpha is defined by this equation pi into a by lambda sin theta, theta being the angle of diffraction. Suppose this is your maxima, মানে এটা সেন্ট্রাল অর্ডার, ধরো সেন্ট্রাল অর্ডার, এইরকম কোন একটা অ্যাঙ্গেলে আমরা ডিফ্র্যাকশনটাকে দেখছি, এটা হচ্ছে সে থিটা, এটা থিটা। এখানে তোমার বিভিন্ন রকম ডিফ্র্যাকশন প্যাটার্ন গুলো রয়েছে, বাম দিক বা ডান দিক দুদিকেই রয়েছে ডিফ্র্যাকশন প্যাটার্ন গুলো। থিটা অ্যাঙ্গেলে যদি আমরা দেখি, তাহলে ইন্টেন্সিটিটাকে এরকম ভাবে লিখে ফেলতে পারি। এবার তুমি থিটার বিভিন্ন রকম ভ্যালু যদি বসাও, তাহলে বিভিন্ন ডিফ্র্যাকশন অর্ডারের পজিশনকে পাবে, ইন্টেন্সিটিটা ডিফারেন্ট হবে। বলো কি প্রশ্ন ছিল, কি বলছিলে বলো? হ্যাঁ স্যার, বলছিলাম গ্রাফটা কি স্যার গ্রুপে পাঠাবো? গ্রাফটা, হ্যাঁ গ্রাফটা পাঠাবে, গ্রাফটা করেছো, পাঠাবে না কেন? যারা করনি তারা তো একটু দেখতে পারবে, দেখবে এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু। হ্যাঁ, করতে বলেছি করছো না মানে ইউ আর নট ইন্টারেস্টেড, এটাই ধরে নিতে হবে আর কি, যারা করনি। এবার তোমার যদি ইন্টারেস্ট থাকে তাহলে করবে, না থাকলে করবে না। আমার খুব একটা বিশাল কিছু এ করা সম্ভব নয়, তোমরা কি না করলে। হ্যাঁ হ্যাঁ, যারা করতে পেরেছো, ইন্টারেস্টেড হয়েছো, করবে, করে পাঠাবে। না করলেও কোনো ব্যাপার নয়, পরীক্ষায় কিছু যায় আসবে না এটা। কিন্তু অনার্স করতে ঢুকেছে তো, কাজেই কিছুটা ইন্টারেস্ট থাকবে, এটাই এক্সপেক্টেড আর কি। দেখো আইটা হচ্ছে এরকম, হ্যাঁ, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম ভাবে আমরা দেখাতে পারি। এইটা ও কি সুদীপ্ত করেছো বললে? সুদীপ্ত কিসে করেছো? ডেসমসে? হ্যাঁ বেশ, দারুণ 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 করেছে।
দারুণ হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি এটা। এই যে, হ্যাঁ দেখো, এই হচ্ছে তোমার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দর হয়েছে। তুমি কিভাবে প্যারামিটার গুলোকে সেট করেছো এখানে? আলফাটাকে প্যারামিটার স্যার y x স্যার, প্যারামিটার y x এরই প্যারামিটার করেছি। y x y is equal to sin square y সেটা তো বটেই, সেটা তো বটেই, কিন্তু তোমাকে তো এইটা প্লট করতে হয়েছে i ইকুয়ালস টু সাম i0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার। আলফাটাকে কোন রেঞ্জে ভ্যারি করিয়েছো এবং i0টা কত নিয়েছো? i0টা কেমন নিয়েছিলে মনে আছে? i0 স্যার 1 নিয়েছিলাম। i0টা 1 নিয়েছিলে, ওকে নো প্রবলেম। i0টা 1 নিয়েছিলে আর আলফাটাকে কি রকম রেঞ্জে ভ্যারি করিয়েছিলে? এখানে মোটামুটি যা আমি রিড করতে পারছি, আলফাটাকে তুমি মনে হয় +-10 এর মধ্যে ভ্যারি করিয়েছো রাফলি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার, আলফাটাকে +-10 এর মধ্যে -10 to +10। হ্যাঁ হ্যাঁ, এই তো এইরকম আর কি তোমার যদি এইরকম ভাবে প্যারামিটার গুলোকে সেট করো, খুব সুন্দরভাবে একটা এই ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা পেয়ে যাবে। এখান থেকে রিড করতে পারছো এইটা হচ্ছে তোমার সেন্ট্রাল ম্যাক্সিমা, যেটার ইন্টেন্সিটিটা সব থেকে বেশি, এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, আর এইগুলো হচ্ছে সব সেকেন্ডারি ম্যাক্সিমা। এইগুলো সব সেকেন্ডারি ম্যাক্সিমা। হ্যাঁ, এটা কিন্তু ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন। আমরা ওই আগে যে ছবিটা দেখালাম সেই ছবিটাতে কিন্তু তোমার স্পটগুলোর এটা দেওয়া রয়েছে, ডাইমেনশন গুলো দেওয়া রয়েছে, আর তার ইন্টেন্সিটিটাকে যদি ভ্যারি করে, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে যদি দেখি সেটা কেমন হবে, সেটা এই এই দ্বিতীয় ফিগারটাতে বোঝানো হচ্ছে। গুড, ওকে। তো এইটা তো আমরা আগের দিনকে অ্যানালিটিক্যালি স্টাডি করেছি, এবার সেগুলোকে আবার ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে ভেঙে ভেঙে দেখেছি যে ফাংশনটা কোথায় ম্যাক্সিমা থাকবে, কোথায় মিনিমা থাকবে। আমরা দেখেছিলাম যে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি যদি হয়, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, সেক্ষেত্রে তোমার আইটা i0 এর সাথে সমান। অর্থাৎ আমরা যেটাকে সেন্ট্রাল ম্যাক্সিমা বলছি বা প্রিন্সিপাল ম্যাক্সিমা বলছি, সেই প্রিন্সিপাল ম্যাক্সিমাটা অকার করবে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন 0 ডিগ্রি। হ্যাঁ, এখান থেকেও সেটা দেখতে পাচ্ছ। এবার আমরা মিনিমাম পজিশন ক্যালকুলেট করেছিলাম। আমরা দেখেছিলাম মিনিমাম পজিশন গুলো ইজ গিভেন বাই দি কন্ডিশন a sin theta equals to m lambda। হ্যাঁ, যেখানে m টা হচ্ছে কোন একটা নাম্বার লাইক 1 2 3, m টা 0 নয় কিন্তু a sin theta equals to m lambda, m টা 1 2 3 এটসেট্রা। m যদি 1 হয় তাহলে আমরা ফার্স্ট মিনিমা পাবো, m টা যদি 2 হয় সেকেন্ড মিনিমা পাবো, এন্ড সো অন। আর এই যে সেকেন্ডারি ম্যাক্সিমা গুলো, সেই সেকেন্ডারি ম্যাক্সিমার কন্ডিশনটা ইজ গিভেন বাই দিস আলফা ইকুয়ালস টু tan আলফা। এইটাকে আমাদের সলভ করতে হবে। এই সলিউশনটা আমরা বলেছিলাম অ্যানালিটিক অ্যাপ্রোচে সম্ভব নয়, আমরা ইনস্টেড গ্রাফিক্যাল সলিউশন করব। তবে যদি গ্রাফিক্যাল সলিউশন দেখি তাহলে দেখতে পাবো আলফার ভ্যালুগুলো যদি এই 3π/2 এর কাছাকাছি হয় বা +-3π/2 এর কাছাকাছি হয়, +-5π/2 এর কাছাকাছি হয়, +-7π/2 এর কাছাকাছি হয়, তাহলে সলিউশনগুলো এক্সিস্ট করে। সুতরাং আলফার এই ভ্যালুগুলোর কাছাকাছি সেকেন্ডারি ম্যাক্সিমা পাওয়া যাবে। এই এরপর আমরা সেই ইন্টেন্সিটি এটাও ক্যালকুলেট করেছি, সেকেন্ডারি ম্যাক্সিমার ইন্টেন্সিটি। আমরা দেখেছিলাম যে সেকেন্ডারি ম্যাক্সিমার ইন্টেন্সিটি বেসিক্যালি তোমার এই 2p + 1 হোল স্কয়ার এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ফর এক্সাম্পল ফার্স্ট যে মিনিমাটা, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা, প্রিন্সিপাল ম্যাক্সিমার ঠিক পরে বাম দিকে এবং ডান দিকে যে দুটো ম্যাক্সিমা অ্যাপিয়ার করে তাদের ইন্টেন্সিটিটা হচ্ছে 4/9 × π² টাইমস দি ইন্টেন্সিটি অফ সেন্ট্রাল ম্যাক্সিমা। তারপর সেকেন্ড যে সেকেন্ডারি ম্যাক্সিমা তার ইন্টেন্সিটিটা হচ্ছে 4/25 π² × I0 এন্ড সো অন। যত আমরা তাহলে হায়ার সাইডে যাব, অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশনটা যত বাড়বে এটা তত ফল করতে থাকবে, ইন্টেন্সিটিটা তত ফল করতে থাকবে, একটা সময় সেটা দেখাই যাবে না। এরপর আমরা এই অ্যানালিসিসটাকে কাজে লাগাতে পারি টু ক্যালকুলেট দি উইথ অফ দি সেন্ট্রাল ম্যাক্সিমা। হ্যাঁ, সেন্ট্রাল ম্যাক্সিমাটার উইথটা কত সেটা ক্যালকুলেট করতে পারি। এখানে যে ছবিটা রয়েছে সেইটার রেসপেক্টই দেখো। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ যে এইটা বেসিক্যালি উইথ, এইটা এই যে যেটাকে আমি মার্ক করছি সেন্ট্রাল ম্যাক্সিমা,
এইটাই বেসিক্যালি উইথ, এইটা উইথটা কত এটাকে আমরা বের করে ফেলতে পারি। হ্যাঁ, অ্যানালিটিক অ্যাপ্রোচ ফলো করে এটাকে বের করতে পারি। আমরা দেখাবো যে এইটা বেসিক্যালি স্লিটের উইথ দ্বারা ডিটারমাইন্ড হবে এবং এর পাশাপাশি ওয়েভলেন্থটা দ্বারাও ডিটারমাইন্ড হবে। ধরো এইটা হচ্ছে তোমার লিনিয়ার উইথ, ফার্স্ট যে মানে সেন্ট্রাল যে ম্যাক্সিমাটা, সেন্ট্রাল ম্যাক্সিমাটা হচ্ছে এই এতটা চওড়া, সেন্ট্রাল ম্যাক্সিমাটা এতটা চওড়া। এবার এইরকম একটা জায়গাতে স্লিটটা আছে, আমি আর একটু বড় করেই আঁকি না কেন। হ্যাঁ, এইটা ধরো তোমার সেন্ট্রাল ম্যাক্সিমাটা ধরো এতটা জায়গা জুড়ে রয়েছে। এবার আমার এইখানে স্লিট আছে, এই যে অ্যাঙ্গেলটা এইটাকে আমি সাম থিটা দিয়ে ডিনোট করলাম। এই জায়গায় যদি ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা দেখাই, ইন্টেন্সিটিটা কেমন এইরকম ভাবে ডিস্ট্রিবিউটেড, ইন্টেন্সিটিটা এইরকম ভাবে ডিস্ট্রিবিউটেড দেখতে পাচ্ছ। এই যে পজিশনটা, এই পজিশনটা কি বোঝাচ্ছে? এই পজিশনটা বেসিক্যালি ফার্স্ট মিনিমাকে রিপ্রেজেন্ট করছে, না ঠিক? এইটা ফার্স্ট মিনিমাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ফার্স্ট মিনিমাটা কোন অ্যাঙ্গেলে অ্যাপিয়ার করে এটা কি করে পাবো? আমরা মিনিমার কন্ডিশন লিখেছিলাম যে a sin থিটা সমান m ল্যামডা। তাহলে ফার্স্ট মিনিমার ক্ষেত্রে m equals to 1, ফার্স্ট মিনিমার ক্ষেত্রে m equals to 1, so that gives a sin theta equals to lambda, or sin theta equals to lambda by a, or theta equals to sin inverse lambda by a। তাহলে এই যে অ্যাঙ্গুলার পজিশনটা, সেই অ্যাঙ্গুলার পজিশনটা পেয়ে গেলাম sin inverse lambda by a। হ্যাঁ, এবার তাহলে টোটাল অ্যাঙ্গুলার উইথটা কত হবে? টোটাল অ্যাঙ্গুলার উইথটা কত হবে? টুয়াইস অ্যাজ দ্যাট, এইটার দ্বিগুণ। টোটাল অ্যাঙ্গুলার উইথ বলতে এই যে এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কত দেখতে পাচ্ছ? 2 ইন্টু সাইন ইনভার্স ল্যামডা বাই এ, 2 ইন্টু সাইন ইনভার্স ল্যামডা বাই এ, এটাই হচ্ছে তাহলে টোটাল অ্যাঙ্গুলার উইথ। এটাই টোটাল অ্যাঙ্গুলার উইথ। এবার অ্যাঙ্গুলার উইথটা যদি জানি তাহলে আমরা কিন্তু ফুল উইথটাকেও বের, মানে লিনিয়ার উইথটাকেও বের করে ফেলতে পারি। খেয়াল করে দেখো, এইটা বেসিক্যালি কি, তোমার স্ক্রিনটা একটা কনভেক্স লেন্সের ফোকাল প্লেনে বসানো আছে। স্ক্রিনটাকে এই যে স্ক্রিনের উপরে আমরা স্পটটাকে দেখছি, সেই স্পটটা বেসিক্যালি একটা কনভেক্স লেন্সের ফোকাল প্লেনে বসানো রয়েছে। ধরো কনভেক্স লেন্সটার ফোকাল লেন্থটা হচ্ছে সাম এফ, লেন্সটার ফোকাল লেন্থটা হচ্ছে সাম এফ। হ্যাঁ, তাহলে এই যে এর হাফ উইথটা যদি এক্স হয়, ছবিটা থেকে দেখো কি লিখতে পারি আমরা? tan থিটা সমান x বাই f, tan থিটা সমান x বাই f, কাজে x ইকুয়ালস টু f ইনটু tan থিটা। এখন থিটাটা তো ভেরি স্মল, তাহলে এটাকে কি লেখা যায়? সিম্পলি f ইনটু থিটা। তাহলে টোটাল লিনিয়ার উইথটা কত? টোটাল লিনিয়ার উইথটা হচ্ছে 2x, that is 2 into f theta, অর্থাৎ 2 into f into sin inverse, 2 into f into sin inverse lambda by a। এটাই হচ্ছে তাহলে ফুল লিনিয়ার উইথ অফ দি সেন্ট্রাল ম্যাক্সিমা। এখানে ক্যালকুলেট করা আছে, যেটা বললাম এটাই ক্যালকুলেট করা রয়েছে এখানে। এই যে একটা প্রবলেমও দেওয়া রয়েছে দেখছো, Fraunhofer diffraction is observed at a focal length 500 nanometer, lambda 500 nanometer, through a single slit of width 0.1 nanometer, 0.1 millimeter. The diffraction pattern appears at the focal plane of a convex lens of focal length 20 centimeter. F টা বলে দেওয়া রয়েছে, you are asked to determine the angular width and hence the linear width of the central maximum. যেভাবে বললাম 2 থিটাটা ক্যালকুলেট করো, 2 থিটাটাকে রেডিয়ান ইউনিটে এক্সপ্রেস করো, এটাই হচ্ছে অ্যাঙ্গুলার উইথ। Now we multiply this angular width by the focal length of the lens that is used for this experiment. এটাকে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে এটাই হবে অ্যান্সার। এখানে বোধহয় কিছু একটা গন্ডগোল আছে কি, নাকি কি আছে? 2 ইনটু, হ্যাঁ, এটাকে মিটারে কনভার্ট করে করা হয়েছে আর কি। ওকে, 4 মিলিমিটার, অ্যান্সারটা হচ্ছে 4 মিলিমিটার। সেন্ট্রাল যে প্যাটার্নটা পাবো আমরা তার উইথটা তাহলে এই এক্সপেরিমেন্টে 4 মিলিমিটার হবে। এটাই টিপিক্যাল উইথ। এই বলো, এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সিঙ্গেল স্লিট ডিফ্লেকশন থেকে যদি কারো প্রশ্ন থাকে বলো। নেই, কারো প্রশ্ন নেই? ওকে, তাহলে এবার আমরা ডাবল স্লিটে যাই। হ্যাঁ, ডাবল স্লিট যে প্যাটার্নটা সেটা কি?
স্লিট বলতে কি বোঝায়, বেসিক্যালি দুটো স্লিট সেপারেটেড বাই সাম ওপেক স্পেস। এখানে ধরো তোমার এরকম ভাবে জিনিসটাকে দেখানো যেতে পারে আর কি। এই যে আগের দিনকে যে ওই অর্ণব ব্লেড নিয়ে যেটা করেছিল সেরকম ভাবে একটা স্কিনকে দেখানো যেতে পারে। ধরো এই ব্লেডের যে দুটো শার্প এজ, ব্লেডের দুটো শার্প এজের মধ্যে গ্যাপটাকে আমরা একটু বড় করলাম, আর সেই গ্যাপটার মাঝখানটায় একটা সরু তারকে প্লেস করে দিলাম, একটা স্ট্রেট ন্যারো ওয়্যারকে এখানে প্লেস করে দিলাম। তাহলে কি হলো, তাহলে এরকম ভাবে দেখতে পাচ্ছ যে দুটো স্লিট তৈরি হলো। এইটা হচ্ছে সে স্লিট 1, এটা হচ্ছে স্লিট 1, এটা হচ্ছে স্লিট 2, আর এইখানে যে এটা রয়েছে সরু তারটা রয়েছে সেটা কি একটা অবস্টাকেল বা ওপেক স্পেস হিসেবে কাজ করছে, এটা ওপেক স্পেস হিসেবে কাজ করছে। ধরে নাও ফার্স্ট স্লিটের যে উইথ, এখানে আমরা ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য দুটো স্লিটের উইথকেই এ নিয়ে নেব, দুটো স্লিটের উইথটা কি এ নিয়ে নেব, দুটো স্লিটের উইথই হচ্ছে এ, আর এই যে ওপেক স্পেসটার কথা বলছি সেই ওপেক স্পেসটার উইথটা ধরে নাও সাম বি, যে সরু তারটার কথা বলছি সেই সরু তারটার উইথটা ডায়ামিটারটা ধরে নাও সাম বি। তো দ্যাট কনস্টিটিউট হোয়াট ইজ নোন এজ ডাবল স্লিট। তো এরকম ডাবল স্লিটে ডিফ্রাকশন প্যাটার্নটা কেমন হয় সেটা দেখো। হ্যাঁ, একদম আগের দিনের টপিকটা যদি বুঝে থাকো তাহলে এটাতে নতুন কিছু নেই। আগের দিনে আমরা যখন করছিলাম কি একটা স্লিটের উপর ইলুমিনেটেড একটা পোর্শন থেকে স্ক্রিনের উপরে ডিস্টারবেন্সটা কেমন হয় সেটাকে ক্যালকুলেট করছিলাম। তারপরে টোটাল ডিস্টারবেন্সটা ক্যালকুলেট করার জন্য স্লিটের যে এন্টায়ার ডাইমেনশন রয়েছে সেই ডাইমেনশনের মধ্যে আমরা ইন্টিগ্রেট করেছিলাম, -a/2 থেকে +a/2 ইন্টিগ্রেট করেছিলাম। এখন যখন ইন্টিগ্রেশনটা করব সেখানে কি দুটো স্লিটের ডাইমেনশনকেই কনসিডার করতে হবে, দুটো স্লিটকেই হিসাবের মধ্যে আনতে হবে। এইখানে ছবিটাকে দেখানো রয়েছে, দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে তোমার ফার্স্ট স্লিট, এই যে যার উইথটাকে এ দিয়ে দেখানো রয়েছে, নিচে যেটা দেখানো হয়েছে সেটা ধরো দ্বিতীয় স্লিটটা, আর মাঝখানে এইটা হচ্ছে অবস্টাকেল যার উইথটা হচ্ছে সাম বি। এবার একটা লাইট, একটা প্লেন ওয়েভ ফ্রন্ট, নর্মালি ধরো এই স্লিটের উপরে ইনসিডেন্ট হলো। এ বি ইজ দি section of a plane wave front which is incident normally on the ডাবল স্লিট সিস্টেম। এবার এখানে যে ডিফ্রাকশন প্যাটার্নটা প্রডিউসড হচ্ছে সেটাকে আমরা একটা ফোকাল লেন্থ দিয়ে ফোকাস করে এই স্ক্রিনের উপরে ফেলছি। কিউটা ধরো কোনো একটা পজিশন যেখানে তোমার ডিফ্রাকশনটা সাম থিটা অ্যাঙ্গেলে অ্যাপিয়ার করে, থিটা অ্যাঙ্গেলে যে ডিফ্রাকশনটা অ্যাপিয়ার করে সেটাকে আমরা তার ইন্টেন্সিটিটাকে বের করতে চাইছি। সেটা করতে গিয়ে কি করা হয়েছে, এখানে এই দ্বিতীয় স্লিটের যে মাঝখানের পয়েন্টটা সেটাকে আমরা সাম ও দিয়ে ডিনোট করেছি। হ্যাঁ, এটাকে ও দিয়ে ডিনোট করেছি। ছবিটাকে আরেকটু বড় করা যেতে পারে। দেখো এই যে স্লিটের নিচের দিকে যে স্লিটটা রয়েছে এই স্লিটের মাঝখানের পয়েন্টটা ও দিয়ে ডিনোট করা হয়েছে। ধরো এটাই হচ্ছে তোমার x=0, এটাই x=0। এইখান থেকে যে ডিস্টারবেন্সটা কিউতে এসে রিচ করে, এই ও থেকে যে ডিস্টারবেন্সটা যাচ্ছে, এই যে ডিস্টারবেন্সটা যাচ্ছে সেটাকে আমরা সাম a ইনটু e⁻i⍵t এইরকম ভাবে রিপ্রেজেন্ট করলাম। এবার এই ও থেকে সাম x ডিস্টেন্স দূরে যে পি পয়েন্টটা নেওয়া হয়েছে, ওপি, এই পয়েন্টটা ধরে নাও সাম x। এই পি পয়েন্ট থেকে যে ডিস্টারবেন্সটা যাচ্ছে সেটাকে আমরা এইরকম ফর্মেই লিখতে পারবো, বাট দেয়ার উইল বি সাম ফেজ ডিফারেন্স। পি থেকে যে ডিস্টারবেন্সটা যাবে, এই যে ডিস্টারবেন্সটা দেখানো হচ্ছে পি থেকে যাচ্ছে, সেইটাকে আমরা কিভাবে লিখছি, সাম a ইনটু e⁻i⍵t মাইনাস সাম ডেল্টা, এই ডেল্টাটা কি বোঝাচ্ছে, ডেল্টাটা বেসিক্যালি ও থেকে এবং পি থেকে যে দুটো ওয়েভ যাচ্ছে তাদের ফেজ ডিফারেন্স। হ্যাঁ, সেই ফেজ ডিফারেন্সটাকে আমরা এখন ক্যালকুলেট করতে পারি, হিসাব করতে পারি কতটা ফেজ ডিফারেন্স হচ্ছে। সেইটা ক্যালকুলেট করার জন্য আমরা ও থেকে এই বিমটার উপর, এই পাথটার উপর একটা পারপেন্ডিকুলার ও এন ড্র করেছি। দেখতে পাচ্ছ যে ও থেকে পাথটা যেমন, এন থেকেও পাথটা আইডেন্টিক্যাল, সুতরাং পাথ ডিফারেন্সটা ইন্ট্রোডিউসড হয়েছে এই পি এন এইটুকু জায়গাতে। এইটাই বেসিক্যালি তাহলে পাথ ডিফারেন্সকে রিপ্রেজেন্ট করছে। পি এন এটাই পাথ ডিফারেন্স বিটুইন দিস টু বিমস। তো পিএনটাকে আমরা যদি এখানে সিম্পল জিওমেট্রি দেখি সেখান থেকে বের করে ফেলতে পারি। আমি একটু আঁকার চেষ্টা করছি, দেখো।
এই যে এইটা এইটা তো তোমার নরমাল, এইটা হচ্ছে নরমাল, এইটা সাম এক্স, এটা ধরো পি, এইটা হচ্ছে এন, আর এইটা হচ্ছে ও। এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। এই যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এইটা প্লাস এইটা 90 ডিগ্রি, আবার এইটা প্লাস এইটা 90 ডিগ্রি, কাজেই পিও এন এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে পিএন সমান কত লিখতে পারবো আমরা? সিম্পলি এক্স ইন্টু সাইন থিটা। এটাই হচ্ছে এই দুটো বিমের মধ্যে পাথ ডিফারেন্স। করেসপন্ডিং ফেজ ডিফারেন্সটা কত? ফেজ ডিফারেন্সটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা মাল্টিপ্লাইড বাই ডেল্টা, দ্যাট ইজ 2 পাই বাই ল্যামডা ইন্টু সাইন থিটা মাল্টিপ্লাইড বাই এক্স। এইটাকে আমরা সাম এল ইন্টু এক্স এরকম ভাবে লিখেছিলাম, যেখানে এল বলতে এই 2 পাই বাই ল্যামডা ইন্টু সাইন থিটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা পরিষ্কার হলো সবার কাছে যে পি পয়েন্ট থেকে যে ডিস্টারবেন্সটা কিউতে এসে রিচ করছে, সেইটাকে এরকম ভাবে লেখা যায় এ ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ডেল্টা। এবার এই পি পয়েন্টের অ্যারাউন্ডে যদি আমরা একটা এলিমেন্টারি পোর্শন কনসিডার করি, সেই এলিমেন্টারি পোর্শনে অনেক পয়েন্ট সোর্স রয়েছে, তাহলে ন্যাচারালি এই পি এর অ্যারাউন্ডে ডিএক্স পোর্শন থেকে টোটাল কতটা ডিস্টারবেন্স কিউতে প্রডিউস হবে, সেইটা ডিপেন্ড করবে এই ফ্যাক্টরটার উপর, এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ডেল্টা, এইটার সাথে প্রপোর্শনাল হবে। আর ডিএক্স এই পোর্শনটার লেন্থটা কত, ডিএক্স এর ভ্যালুটা কত, তার সাথে প্রপোর্শনাল হবে। তাহলে এই ডিস্টারবেন্সটাকে আমরা এই দুটো জিনিসের সাথে প্রপোর্শনাল করে লিখে ফেলতে পারি। এই দুটো জিনিসের সাথে প্রপোর্শনাল করে লিখে ফেলতে পারি। যদি বলি ডিওয়াইটা হচ্ছে সাম ডিস্টারবেন্স produced due to the elementary part dx taken around the point p, তাহলে ডিওয়াইটা হচ্ছে এরকম সাম সি ইন্টু এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ডেল্টা ইন্টু ডিএক্স। ডেল্টার ভ্যালুটাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এরকম ভাবে লেখা হয়েছে। এখান পর্যন্ত আসতে পেরেছো? এখানে কিন্তু আমি একদমই নতুন কিছু বললাম না, লাস্ট ক্লাসে যেমন এসেছিলাম একদম এখান পর্যন্ত একই রকম অ্যাপ্রোচ, কোনো ডিফারেন্স নেই। পারলে কি ফলো করতে সবাই? প্রসিড করবো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা যেটা চাইছি সেটা কি, টোটাল এই স্লিটের যতটা পার্ট ইলুমিনেটেড রয়েছে তার জন্য হবে। আমরা এখানে আরো পরিষ্কার করে দেখিয়েছি। হ্যাঁ, ধরো এটা হচ্ছে তোমার এই নিচের স্লিট, বটম স্লিটের মাঝখানের পয়েন্টটা x ইকুয়ালস টু 0। বটম স্লিটের থিকনেসটা যদি a হয়, তাহলে বটম স্লিটের নিচের যে এন্ডটা সেটার কোঅর্ডিনেটটা কত, -a/2। বটম স্লিটের নিচের যে স্লিটটা তার উপরের পার্টটার কোঅর্ডিনেটটা হচ্ছে a/2। এবার টপ যে এটা রয়েছে, উপরের যে স্লিটটা রয়েছে, সেই উপরের স্লিটের নিচের পার্টটার এটা কত হবে, d-a/2, আর এটা হবে d+a/2, যেখানে d বলতে বেসিক্যালি a প্লাস b, একটা স্লিটের উইথ আর যে তোমার এটা তোমার কি বলো না, ওপেক স্পেসের উইথ, হ্যাঁ, সেইটা হচ্ছে ডি। দেখো কেন আমি বলছি এইটা হচ্ছে কি প্রথম স্লিটের মিডল পার্ট, এইটা হচ্ছে দ্বিতীয় স্লিটের মিডল পার্ট। ন্যাচারালি এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত, এইটা ডি এর সাথে সমান। তারপর এখানে কি a/2 রয়েছে, এখানে a/2 রয়েছে, এইটা a/2, এইটা a/2, মাঝখানেরটা হচ্ছে b, সুতরাং পুরোটা কি ডি। দ্বিতীয় স্লিটের যে মিডল পার্ট তার কোঅর্ডিনেটটা হচ্ছে ডি, x ইকুয়ালস টু ডি। ন্যাচারালি তুমি দেখো এই এন্ডটার কোঅর্ডিনেটটাকে লিখতে পারি d-a/2, এই এন্ডের কোঅর্ডিনেটটাকে লিখতে পারি d+a/2। তাহলে আমরা যখন কিউ পয়েন্টে টোটাল ডিস্টারবেন্সটাকে ক্যালকুলেট করব, তখন -a/2 থেকে +a/2 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, আর d-a/2 থেকে d+a/2 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। সেটা এখানে করা হয়েছে। ই টু দি পাওয়ার আই ওমেগা টি টাইম ডিপেন্ডেন্ট পার্টটাকে বাইরে নিয়ে চলে যাওয়া হয়েছে, আমরা পজিশন পার্টটাকে ইন্টিগ্রেট করছি। এই যে ই টু দি পাওয়ার মাইনাস ILX, এইটাকে দেখো -a/2 থেকে +a/2, নিচের যে স্লিটটা সেই স্লিটটার উপরে ইন্টিগ্রেট করা হচ্ছে, আর সেকেন্ড ইন্টিগ্রালটা হচ্ছে দ্বিতীয় স্লিটের উপর d-a/2 থেকে d+a/2 এই রেঞ্জে। এবার প্রথম ইন্টিগ্রালটাকে যদি কষো, দেখতে পাচ্ছ লিমিট বসালে এরকম একটা ভ্যালু পাওয়া যাবে। একইভাবে দ্বিতীয় ইন্টিগ্রালটাকে কষে যদি লিমিট বসাই, তাহলে এরকম একটা ভ্যালু পাবো। এইগুলো আমার আলাদা করে আর বলার কিছু নেই, নিজেরা করলেই বুঝতে পারবে। এখন এই দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেখান থেকে দেখো আমরা 1 +
ই টু দি পাওয়ার মাইনাস আই এল ডি, এইটাকে যদি কমন নিই কি পড়ে থাকে, এই পার্টটাকে যদি কমন নিই তাহলে পড়ে থাকে না না দ্বিতীয় পার্ট যেটা, এইটা থেকে আমরা কি কমন নিতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস আই এল ডি, এইটা কমন নিতে পারি। তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস আই এল প্লাস হয়ে যাবে a বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এল এ বাই 2 বাই আই ইনটু এল। হ্যাঁ, দ্বিতীয় পার্ট যেটা, এই যে পার্টটা রয়েছে এইটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, দেখতে পাচ্ছ যে এইটা একটা কি কমন টার্ম, এটা একটা কমন টার্ম, প্লাস সাইন রয়েছে, এইটা যা রয়েছে এখানেও তাই রয়েছে, সেটাকে ফার্দার রিরাইট করতে পারো এরকম ভাবে। এই যে ফার্স্ট ব্র্যাকেটে প্রথমে যে টার্মটাকে লিখেছি সেইটাকে আবার রিরাইট করতে পারি সেই সাইন আলফা বাই আলফা এইরকম ফর্মে, তার কারণ ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2i সমান সাইন থিটা মনে পড়ছে। এরকম ভাবে তাহলে আমরা ওয়াইটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। এটা যদি প্লেন ওয়েভ ফ্রন্ট দিয়ে নর্মাল ইনসিডেন্সে ইলুমিনেট করা হয় তাহলে কিউ পয়েন্টে যে ডিস্টারবেন্সটা প্রডিউসড হবে, থিটা অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশনে যে ডিস্টারবেন্সটা প্রডিউসড হবে, that is given by equation number 1.7. Now we can easily calculate the intensity. Intensity is simply y into y star. এই যে y ভ্যালুটা পেয়েছো তাকে তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি হবে CAA mod স্কয়ার ইনটু sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার, আর এইটা ইনটু এ কমপ্লেক্স কনজুগেট। এখানে বোধহয় আমার একটা টাইপিং মিস্টেক হয়েছে, একটা মাইনাস একটা প্লাস হবে, একটা মাইনাস একটা প্লাস করে নাও। হ্যাঁ, 1 প্লাস ই টু দি পাওয়ার প্লাস আইএলডি। এবার এই দুটো টার্মকে মাল্টিপ্লাই করো, যদি দুটো টার্মকে মাল্টিপ্লাই করো এই দুটো করলে কত 1 হবে, এইটা আর এইটা করলে কত হবে 1, সো দ্যাট মেক্স ইট 2, আর এই পার্টগুলো যেমন ছিল সেই রকম থাকবে। এবার যদি cos LD এইটাকে লেখো, cos LD সমান কত লেখা যায়, হাফ ইনটু ই টু দি পাওয়ার ILD প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ILD। হ্যাঁ, তাহলে এই যে টার্মটা সেটাকে লিখতে পারি 2 ইনটু cos LD, বোঝা গেছে। 2টাকে আবার কমন নাও, 2টাকে যদি কমন নাও কি হয়, 2 ইনটু 1 প্লাস cos LD, 1 প্লাস cos LD মানে 2 ইনটু cos স্কয়ার LD বাই 2 হয়েছে, 2 ইনটু 2 সো 4। I0 যেমন ছিল রইলো, sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার যেমন ছিল রইলো, এখানে cos স্কয়ার LD বাই 2 ছিল, সেটাকে লিখেছি cos স্কয়ার বিটা, যেখানে বিটা সমান কত LD বাই 2, L এর ভ্যালুটাকে বসিয়ে দাও, তাহলে দেখতে পাবে যে পাই বাই ল্যামডা a প্লাস b ইনটু sin থিটা। এখানে যে আলফা প্যারামিটারটার কথা বলছি, আলফাটা বেসিক্যালি পাই a বাই ল্যামডা ইনটু sin থিটা, আর বিটা ভ্যালুটা হচ্ছে পাই বাই ল্যামডা a প্লাস b ইনটু sin থিটা। এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি ইন্টেন্সিটি। হ্যাঁ, এটাই ইন্টেন্সিটি এক্সপ্রেশন। এখানে নতুন কিছু দেখছো কি, আগের যে এক্সপ্রেশনটা সিঙ্গেল স্লিটে যখন আমরা করেছিলাম, সিঙ্গেল স্লিটে কি পেয়েছিলাম, সিঙ্গেল স্লিটে ইন্টেন্সিটি এক্সপ্রেশনটা কি পেয়েছিলাম, I0 ইনটু sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার। এটার সাথে কম্পেয়ার করো, কিছু নতুন দেখছো, নতুন কিছু টার্ম দেখতে পাচ্ছ এখানে? বলো, কেউ উত্তর দাও। নতুন কোন টার্ম এখানে দেখতে পাচ্ছ? টার্ম তো আছেই, cos স্কয়ার বিটা যে টার্মটা রয়েছে, কিন্তু সেটা কি আইডেন্টিফাই করা যাচ্ছে কি কোনোভাবে? cos স্কয়ার বিটা এই টার্মটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে? এখানে মানে দুটো ডিফারেন্ট টার্ম রয়েছে, একটা হচ্ছে sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার, যে টার্মটা আমরা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের সময়ও দেখে এসেছি। sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার এই টার্মটা আমরা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের সময় দেখে এসেছি। আর অ্যাডিশনালি এখানে একটা টার্ম দেখতে পাচ্ছি cos স্কয়ার বিটা, এইটা অ্যাকচুয়ালি দি ইন্টারফারেন্স টার্ম। হ্যাঁ, ডিউ টু দি ডিফ্র্যাক্টেড বিমস ফ্রম টু স্লিটস, দুটো স্লিট থেকে যে দুটো বিম আসছে তাদের মধ্যে একটা ইন্টারফারেন্স তৈরি হচ্ছে। এমনি যদি তোমার একটা স্লিট থাকতো তাহলে তো আমরা এই যে সাইন
ভাবে ভাবতে চাইছি আর কি। ধরো তোমার এইটা একটা স্লিট, এই স্লিট থেকে যে ইন্টেন্সিটিটা যাচ্ছে সেইটা কত, সে I1 সমান I0 সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। এই যে স্লিট, এই স্লিট থেকেও কি একই রকম ইন্টেন্সিটি যাচ্ছে I2 সমান এইটা। তো তাহলে এই দুটো বিম যখন সুপারপোজ করছে, হ্যাঁ, এই দুটো বিমে যখন আমরা সুপারপজিশনের কথা কনসিডার করছি, সেখানে কি একটা ইন্টারফেয়ারেন্স তৈরি হবে, ঠিক সেখানে একটা ইন্টারফেয়ারেন্স তৈরি হবে। সেই ইন্টারফারেন্সটাকে আমরা কিভাবে দিতে পারি, দেখো মনে আছে দুটো বিমের ইন্টেন্সিটি যদি I1 আর I2 হয়, তাদের মধ্যে ইন্টারফারেন্স হলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটিটা কত হবে, I সমান কত, I সমান কত বলো কেউ একজন। দুটো বিম, দুটো ইন্টারফেয়ারিং বিম, তাদের ইন্টেন্সিটি যদি I1 আর I2 হয়, তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটিটা কত হবে, I1 plus I2 plus 2 root under I. বলো 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 বলো। I1 plus I2 plus 2 root under I1 I2 cos theta. I1 plus I2 plus 2 into root over of I1 into I2 into cosine something। এই কোসাইন সামথিংটা কত, এখানে এই দুটো বিমের মধ্যে আমাদের দেখতে হবে কতটা পাথ ডিফারেন্স রয়েছে। দেখো খেয়াল করে, এই যে দুটো বিম, আমরা বলতে পারি এরকম ভাবে, দুটো স্লিটের মধ্যে সেপারেশন কত, দুটো স্লিটের মধ্যে সেপারেশনটা ডি, এগ্রি, দুটো স্লিটের মধ্যে সেপারেশনটা হচ্ছে ডি। এখন এদের মধ্যে মানে এরা কি বেসিক্যালি তোমার থিটা ডিরেকশনে আমরা সুপারপজিশন দেখছি, এইরকম ডিরেকশনে সুপারপজিশন দেখছি। তাহলে এদের মধ্যে পাথ ডিফারেন্সটা যদি ক্যালকুলেট করো, সেই পাথ ডিফারেন্সটা কত হবে, সে ডেল্টা প্রাইম যদি বলি, পাথ ডিফারেন্সটা কত হবে, ডি ইন্টু সাইন থিটা, করেসপন্ডিং ফেজ ডিফারেন্সটা সে ডেল্টা দিয়ে ডিনোট করলাম, 2 পাই বাই ল্যামডা ইন্টু দিস, মানে 2 পাই বাই ল্যামডা ইন্টু ডি সাইন থিটা। এটাই হচ্ছে এদের মধ্যে ফেজ ডিফারেন্স, 2 পাই বাই ল্যামডা ইন্টু ডি সাইন থিটা। সেটাকে কত দিয়ে ডিনোট করে এলাম বলো তো, এইমাত্র এই যে এখানে যেটা a প্লাস বি আছে, এখানে যেটা a প্লাস বি আছে সেটাই তো তোমার ডি, এগ্রি, a প্লাস বি যেটা আছে সেটাই তো ডি, তার মানে পাই বাই ল্যামডা ইন্টু ডি সাইন থিটা সমান বিটা। আমাদের কি ছিল এখানে 2 ইন্টু পাই বাই ল্যামডা ডি, তাহলে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত দেখতে পাচ্ছি ইন টার্মস অফ বিটা, এটা হচ্ছে 2 বিটা। অর্থাৎ I1 আর I2 এই দুটো বিমের ইন্টারফারেন্স যদি আমরা এখানে দেখি, তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে 2 বিটা। তাহলে এটাই রেজাল্টেন্ট ইন্টেন্সিটির এক্সপ্রেশন, I সমান I1 প্লাস I2 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ I1 I2 ইন্টু cos 2 বিটা। এখানে I1 ও যা I2 ও তাই, I1 ও যা I2 ও তাই। ধরো আমি এটাকে I1 লিখলাম, তাহলে এটা কত হয়, I1 না লিখে 2I1 লিখলাম, I1 প্লাস I1 কত, 2I1, এখানে আবার একটা কি 2 রুট ওভার অফ I1 স্কয়ার মানে কি 2I1, তাহলে 2I1 টা কমন নিয়ে নিতে পারি, 1 প্লাস কোসাইন 2 বিটা করলে কত হয়, 4 ইন্টু I1 cos স্কয়ার বিটা, 4 ইন্টু I1 cos স্কয়ার বিটা। I1 টা আমরা কত ধরেছিলাম, 4 I1 টা ধরেছিলাম I0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার ইন্টু cos স্কয়ার বিটা। দেখতে পেলে যে এই cos স্কয়ার বিটা টার্মটা কেন আসছে, cos স্কয়ার বিটা টার্মটা আসছে বিকজ the beams from the two slits interfere, হ্যাঁ, তো এই দুটো বিম, দুটো স্লিট থেকে যে দুটো বিম আসছে তারা আবার ইন্টারফেয়ার করবে। তাহলে আমরা এই ডাবল স্লিটের যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা পেলাম, এখানে দুটো টার্মকে ইন্টারপ্রিট করা গেল, sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার corresponds to the diffraction pattern of a single slit, where cos square beta corresponds to the interference pattern of the diffracted beams from the two slits। দেখো এটা না বুঝতে পারলে বলো, আবার বলবো। বুঝেছো সবাই? ঠিক আছে, বোঝা গেছে? একটু রেসপন্ড করবে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
বেশ, এবার তোমার এখানে আমরা আগের মতোই এই ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটার ম্যাক্সিমা কোথায় আছে, ইন্টেন্সিটিটার ম্যাক্সিমা কোথায় আছে, মিনিমা কোথায় আছে, এগুলো স্টাডি করতে পারি। তো ম্যাক্সিমা বা মিনিমা যখন আমরা স্টাডি করব, দুটো টার্মেরই ম্যাক্সিমা মিনিমাকে স্টাডি করতে হবে। এখানে ক্লিয়ারলি তোমার দুটো টার্ম আছে, সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এটা একটা টার্ম, আরেকটা হচ্ছে কস স্কোয়ার বিটা। খেয়াল করে দেখো, কোনো একটা যদি মিনিমাম হয়, কোনো একটা যদি জিরো হয়, তাহলে এন্টায়ার এক্সপ্রেশনটাই জিরো হয়ে যাবে। তো প্রথমে আমরা ডিফ্র্যাকশন মিনিমাটাকে স্টাডি করি। ডিফ্র্যাকশন মিনিমা কখন হয়? যদি সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার এই টার্মটা মিনিমা হয়। আমরা দেখে এসেছি ডিফ্র্যাকশন মিনিমা কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে a sin theta equals to m lambda, যেখানে m এর ভ্যালু +-1 +-2 +-3 এটসেট্রা। এই টার্মটা কখন জিরো হবে? cos স্কয়ার বিটা টার্ম কখন জিরো হবে? যদি বিটার ভ্যালুটা এরকম ভাবে লিখি 2s-1 * π/2, 2s-1 * π/2। হ্যাঁ, এখানে তোমার তুমি বলতে পারো যে এটাকে +1 করেও লেখা যেতে পারতো, সেটা করাই যায়। তাহলে সেখানে s ভ্যালুটা 0 থেকে শুরু করতে হতো। আমরা এখানে s ভ্যালুটা 1 থেকে শুরু করতে চাইছি, সেই জন্য বিটাটাকে লিখছি +-2s-1 * π/2। s equals to 1 মানে বোঝাচ্ছে ফার্স্ট ইন্টারফারেন্স মিনিমা, s equals to 2 মানে ফার্স্ট ইন্টারফারেন্স মিনিমা, সেকেন্ড ইন্টারফারেন্স মিনিমা, s equals to 2 মানে সেকেন্ড ইন্টারফারেন্স মিনিমা, এন্ড সো অন। তো বিটা ভ্যালুটা এইরকম হলে তাহলে cos স্কয়ার বিটাটা 0 হয়। বিটাটা যদি এইরকম হয়, বিটার এক্সপ্রেশনটা আমরা কি দেখেছিলাম? বিটার এক্সপ্রেশন কি দেখেছিলাম বলো? পাই বাই ল্যামডা ইনটু a প্লাস b sin থিটা। হ্যাঁ, তাই দেখেছিলাম। এইটা, এই যে জিনিসটা, এটাকে কি হতে হবে? এইটাকে হতে হবে তোমার প্লাস মাইনাস, জাস্ট এ মিনিট, হ্যাঁ, এটা কি হতে হবে? প্লাস মাইনাস 2s-1 ইনটু π/2। তো এই পাইগুলোকে বাদ দিয়ে দাও, দিয়ে দেখো ইকুয়েশন কন্ডিশনটাকে এরকম ভাবে লিখে ফেলা যায়। হ্যাঁ, a প্লাস b sin থিটা সমান +-2s-1 λ/2। এটা হচ্ছে কন্ডিশন ফর ইন্টারফারেন্স মিনিমা, এটা হচ্ছে কন্ডিশন ফর ডিফ্র্যাকশন মিনিমা। কোনো একটা যদি স্যাটিসফাইড হয়, তাহলে কিন্তু টোটাল ইন্টেন্সিটিটা 0 হয়ে যাবে। একটা যদি 0 হয়, তাহলে প্রোডাক্টটা তো 0ই হবে। এবার ম্যাক্সিমা ক্যালকুলেট করা যায়। আমরা জানি ডিফ্র্যাকশনের ম্যাক্সিমা কোন এতে পাওয়া যায়। সেন্ট্রাল ম্যাক্সিমাটা পাওয়া যায় at alpha equals to 0। ডিফ্র্যাকশন মিনিমা সিঙ্গেল স্লিটের জন্য ডিফ্র্যাকশন ম্যাক্সিমা কন্ডিশন আমরা দেখে এসেছি, alpha equals to 0 তে প্রিন্সিপাল ম্যাক্সিমা, সেন্ট্রাল ম্যাক্সিমা পাওয়া যায়। আর সেকেন্ডারি ম্যাক্সিমা গুলো কোথায় থাকে? সেকেন্ডারি ম্যাক্সিমা গুলো থাকে at alpha value close to +-3 π/2, alpha value close to +-5/2 বা +-7 π/2। আর ইন্টারফারেন্স টার্মটার ম্যাক্সিমা যদি ক্যালকুলেট করি, cos স্কয়ার বিটা, এই টার্মটা কখন ম্যাক্সিমাম হবে? cos স্কয়ার বিটাকে যদি ম্যাক্সিমাম হতে হয়, তাহলে বিটাকে সাম ইন্টিগ্রাল মাল্টিপল অফ পাই হতে হবে, বিটা ইকুয়ালস টু পি পাই। তার মানে এই যে বিটার এক্সপ্রেশনটা ছিল, সেটাকে পি ইনটু পাই তার সাথে সমান করে দাও, পাই গুলোকে বাদ দিয়ে দাও, টু অ্যারাইভ এট দিস কন্ডিশন a প্লাস বি sin থিটা সমান পি ল্যাম্ডা। এখানে তাহলে আমরা যেটা পেলাম, এটা হচ্ছে কন্ডিশন ফর ইন্টারফারেন্স ম্যাক্সিমা, এইটা পেলাম কন্ডিশন ফর ডিফ্র্যাকশন ম্যাক্সিমা। এইগুলোই হচ্ছে তোমার কন্ডিশন আর কি। এবার এখানে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে এক্সপ্রেশনটা লিখেছি ইকুয়েশন 1.9, এইটা কি? এইটা গিভস দি কন্ডিশন ফর ডিফ্র্যাকশন মিনিমা, whereas এইটা গিভস দি কন্ডিশন ফর ইন্টারফারেন্স ম্যাক্সিমা। এখন এমনটা তো হতেই পারে যে একই অ্যাঙ্গেলে একটা নির্দিষ্ট থিটার জন্য, একটা নির্দিষ্ট থিটার জন্য ইকুয়েশন 1.9 আর ইকুয়েশন 1.10 এটা সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হলো। একটা সার্টেন অ্যাঙ্গেলে ডিফ্র্যাকশন মিনিমা আর ইন্টারফারেন্স ম্যাক্সিমা, এই দুটো কন্ডিশন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হলো। মানে cos স্কয়ার বিটা টার্মটা ম্যাক্সিমাম, এমন একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের কথা বলছি যেখানে তোমার এই cos স্কয়ার বিটা টার্মটা ম্যাক্সিমাম, বাট sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার এই টার্মটা মিনিমাম। তাহলে টোটাল ইন্টেন্সিটিটা কত হবে? টোটাল ইন্টেন্সিটিটা 0 হবে। টোটাল ইন্টেন্সিটি 0 হলে আমরা নিশ্চয়ই ইন্টারফারেন্স ম্যাক্সিমাটাকে আর চিনতে পারবো না। ইন্টারফারেন্স ম্যাক্সিমাটা তাহলে মিসড হয়ে যাবে, হারিয়ে যাবে। এই ধরনের অর্ডারকে আমরা মিসিং অর্ডার বলে থাকি। এই অর্ডারগুলোকে মিসিং অর্ডার বলা হয়। রেজাল্টেন্ট ইন্টেন্সিটি ইন দি ডাবল স্লিট ডিফ্র্যাকশন ইজ দি প্রোডাক্ট অফ টু টার্মস,
So minima of either term yields 0 in the resultant intensity. As can be seen from equation 1.9 and 1.10, conditions for diffraction minima and interference maxima can be simultaneously satisfied. অর্থাৎ mth order diffraction minimata simultaneously pth order interference maxima সাথে coincide করতে পারে. In that case, pth order interference maxima will remain absent in the diffraction pattern. ধরো সাম থিটা অ্যাঙ্গেল এই দুটো কন্ডিশন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হয়। এই যে ইকুয়েশন লিখছিলাম 1.9 আর 1.10 দুটো কন্ডিশন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হয় ফর এ গিভেন থিটা। তাহলে দুটো রেশিও নিয়ে নাও, দুটো রেশিও নিলে দেখো সাইন থিটা ল্যামডা টার্মগুলো বাদ চলে যায়। উই গেট a প্লাস b বাই a সমান p বাই m, p বাই m, বা আরেকটু এখানে লেখা যেতে পারে 1 প্লাস b বাই a সমান p বাই m। এখন p আর m এইগুলো তো তোমার জাস্ট দুটো ইন্টিজারের রেশিও, মানে p বাই m টা একটা রেশনাল নাম্বার, p বাই m টা একটা রেশনাল নাম্বার না। তাহলে b বাই a যে কন্ডিশনের জন্য এইটা b বাই a যে রেশিওর জন্য 1 প্লাস b বাই a একটা রেশনাল নাম্বার হবে, তাহলে সেটাই তোমার মিসিং অর্ডারের পজিশনকে দেবে। ধরো b ইকুয়ালস টু 2a, ধরো b equals to 2a, তাহলে what do you get from here? p equals to 3m, p equals to 3m, অর্থাৎ m টা যদি 1 হয় তাহলে p টা কত হবে? 3, m টা 1 হলে p টা 3 হবে। m টা 1 মানে কি? ফার্স্ট ডিফ্রাকশন মিনিমা। p টা 3 মানে কি বোঝাচ্ছে? থার্ড ইন্টারফারেন্স ম্যাক্সিমা। দেখো m equals to 1, p equals to 3 হলে এই p equals to 3 থার্ড অর্ডার ইন্টারফারেন্স ম্যাক্সিমাটা মিসিং হবে। ঠিক একই রকম ভাবে m equals to 2, p equals to 6 সেম কন্ডিশন স্যাটিসফাইড হয় একই ভাবে, তাহলে সিক্সথ অর্ডার যে ইন্টারফারেন্স ম্যাক্সিমা সেটাও অ্যাবসেন্ট থাকবে। সিক্সথ অর্ডার ম্যাক্সিমাটা এখানে অ্যাবসেন্ট থাকবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে দুটো টার্মকে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। এটা হচ্ছে ইন্টারফারেন্স টার্মটাকে দেখানো হয়েছে, তারপরে শুধুমাত্র সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্নটাকে দেখানো হয়েছে। এবার দুটো প্রোডাক্ট করো, দুটো সুপারপজিশনের কথা কনসিডার করো, তাহলে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা এই যে ভেরিয়েশন দিয়ে দেখানো হয়েছে। এইটাকে আমরা দেখতে পাবো, এখানটায় ডার্ক, এইটা দেখতে পাবো, এইখানটায় ডার্ক, এইটা দেখতে পাবো। এবার এই জায়গাটা তো একটা ইন্টারফারেন্স ম্যাক্সিমা রয়েছে, যে দেখতে পাচ্ছ থার্ড অর্ডার ম্যাক্সিমাটা এইখানে অ্যাপিয়ার করার কথা, কিন্তু এইটা কি ডিফ্রাকশন মিনিমার সাথে ওভারল্যাপ করে গেছে, কাজেই ইট উইল রিমেন অ্যাবসেন্ট। আমরা তাহলে স্পেকট্রার মধ্যে এই জিনিসটা আর দেখতে পাবো না, বোথ সাইডে থার্ড অর্ডারটাকে দেখতে পাবো না। একই যুক্তিতে বোথ সাইডে সিক্সথ অর্ডার যে ইন্টারফারেন্স ম্যাক্সিমা ছিল সেগুলোকে দেখতে পাবো না, এগুলো মিসিং হয়ে যাবে। এগুলো কি মিসিং অর্ডার স্পেকট্রা বলা হয়। বোঝা গেল? সবাই বুঝতে পারলে? বলো, একটা কোশ্চেনের উত্তর দাও। যদি b equals to 3a হয়, bটা যদি 3 এর সাথে সমান হয়, কয়েকটা মিসিং অর্ডার বলো তো, কোন কোন ইন্টারফারেন্স ম্যাক্সিমা গুলো মিসিং হবে? কোন কোন ইন্টারফারেন্স ম্যাক্সিমা গুলো মিসিং থাকবে স্পেকট্রাতে? কি বলো, কেউ একজন বলো। এখানে যে ক্যালকুলেশনটা করলাম, এই যে এখানে যে ক্যালকুলেশনটা করলাম, বিটা যদি 3 ইনটু a হয় তাহলে কোন কোন অর্ডার ইন্টারফারেন্স ম্যাক্সিমা গুলো অ্যাবসেন্ট থাকবে স্পেকট্রাতে? 4, 8 বলো। 4, 4, 8, 4, 8 এইগুলো অ্যাবসেন্ট থাকবে। ঠিকই, তার কারণ b equals to 3a যদি হয় তাহলে 1 plus b by a কত? 4, p সমান 4m, ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন ম্যাক্সিমাটার সাথে ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন মিনিমার সাথে ফোর্থ অর্ডার ইন্টারফারেন্স ম্যাক্সিমা ওভারল্যাপ করবে। সেকেন্ড অর্ডার ডিফ্রাকশন মিনিমার সাথে এইথ অর্ডার ইন্টারফারেন্স ম্যাক্সিমা ওভারল্যাপ করবে, কাজে এইটা অ্যাবসেন্ট থাকবে। ঠিকই, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে তোমার এই যে ছবিটা দেখানো হয়েছে বুঝতে পারছো, এই ছবিতে b equals to 2a, এই ফিগারটাতে b equals to 2a।
তো এখান থেকে দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ডিফ্র্যাকশন প্যাটার্নটার মধ্যে একটা সার্টেন নাম্বার অফ ইন্টারফারেন্স ম্যাক্সিমা কন্টেন্ট আছে। সেন্ট্রাল যে ডিফ্র্যাকশন প্যাটার্ন, সেই সেন্ট্রাল ডিফ্র্যাকশন প্যাটার্নটার মধ্যে সার্টেন নাম্বার অফ ইন্টারফারেন্স ম্যাক্সিমা কন্টেন্ট আছে। এই ছবিতে কতগুলো ইন্টারফারেন্স ম্যাক্সিমাকে দেখতে পাচ্ছ সেন্ট্রাল অর্ডার ডিফ্র্যাকশনটার ভিতরে? স্যার 5টা। কটা দেখতে পাচ্ছ? 5টা, তাই তো? ঠিকই, 5টা। এবার যদি তোমার b ইকুয়ালস টু 3a হয়, b ইকুয়ালস টু 3a হয়, তাহলে কতগুলো পাবো আমরা? তাহলে আমরা কতগুলো ইন্টারফারেন্স ম্যাক্সিমা পাবো উইদিন দি সেন্ট্রাল ডিফ্র্যাকশন প্যাটার্ন? 7টা। বলো। 7। 7 কি করে বললে? এক্সপ্লেন করো, এক্সপ্লেন করো। বলো। ঠিকই বলেছো, কারেক্ট অ্যানসার। ফোর্থ অর্ডারটা মিসিং হবে, তার মানে 3 অবধি যাবে। রাইট। ফোর্থ অর্ডারটা মিসিং, এইদিকেও ফোর্থ অর্ডারটা মিসিং। তাহলে ভিতরে কটা থাকছে? বাম দিকে 3টে, ডান দিকে 3টে, আর কি মাঝখানে একটা। রাইট, বাম দিকে 3টে, ডান দিকে 3টে, মাঝখানে একটা। ফোর্থ অর্ডার গুলো অন আইদার সাইড অ্যাবসেন্ট। তাহলে সেক্ষেত্রে 7টা থাকবে। তাহলে এখান থেকে আমরা একটা জেনারেল রিলেশনকে করতে পারি। ধরো একটা ডাবল স্লিট ইউজ করছো, সেই ডাবল স্লিটে তোমার দুটো স্লিট আইডেন্টিক্যাল, যাদের উইথটা হচ্ছে a এবং ওপেক স্পেসের উইথটা হচ্ছে সাম b। অর্থাৎ গিভেন b বাই a এর জন্য b বাই a এইটা যদি গিভেন হয়, তাহলে সেন্ট্রাল ডিফ্র্যাকশন ম্যাক্সিমার মধ্যে কতগুলো ইন্টারফারেন্স ম্যাক্সিমা থাকবে? কোশ্চেনটা এটা, হাউ মেনি ইন্টারফারেন্স ম্যাক্সিমা, ছোট করে নিয়ে যেতে পারে, আর দেয়ার within the central diffraction maxima for given b by a। বলো এটা কে বলতে পারো কিনা দেখি। এই যে কন্ডিশনটা ডিরাইভ করলাম, 1 প্লাস p বাই a সমান কত? p বাই m, তাই তো? 1 প্লাস b বাই a সমান কত দেখতে পেলে? p বাই m। তার মানে p সমান কত? p সমান কত? 1 প্লাস b বাই a ইন্টু m। আমরা চাইছি কি সেন্ট্রাল ম্যাক্সিমার ভিতরে। সেন্ট্রাল ম্যাক্সিমার ভিতর যদি হয়, তাহলে that is bound by the first order diffraction minima, m equals to 1, so p equals to 1 plus b by a। তার মানে কি pth অর্ডার যে ডিফ্র্যাকশন ম্যাক্সিমা, pth অর্ডার ইন্টারফারেন্স ম্যাক্সিমা সেটা অ্যাবসেন্ট থাকবে, pth অর্ডার ম্যাক্সিমাটা অ্যাবসেন্ট থাকবে। তাহলে কতগুলো আমরা এ পাবো? p minus 1, pটা ধরো তোমার 4, 4টা যদি অ্যাবসেন্ট হয়, তাহলে আমরা কত দূর পর্যন্ত পাবো? থার্ড অর্ডার পর্যন্ত পাবো বোথ সাইডে। সো 2 ইনটু p minus 1 আর একটা সেন্ট্রাল অর্ডার, এটাই হচ্ছে রিকোয়ার্ড নাম্বার। 2 ইনটু p minus 1 প্লাস 1, অর্থাৎ 1 প্লাস 2 ইনটু b বাই a, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 2 ইনটু b বাই 1 প্লাস 2 ইনটু b বাই a। আমি আবার রিপিট করছি কথাটা, এইটা হচ্ছে কন্ডিশন ফর মিসিং অর্ডার। এখন সেন্ট্রাল অর্ডারের ভিতরে কতগুলো ইন্টারফারেন্স ম্যাক্সিমা আছে সেটা যদি জানতে চাই, সেন্ট্রাল অর্ডারটা ইজ বাউন্ড বাই ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন মিনিমা, m ইকুয়ালস টু 1। এই এক্সপ্রেশনে m ইকুয়ালস টু 1 বসাও, তাহলে p এর ভ্যালুটা দেখতে পাচ্ছ এই রকম। অর্থাৎ m ইকুয়ালস টু 1 হলে p এই অর্ডারটা অ্যাবসেন্ট থাকবে, p এর অর্ডারটা 1 প্লাস b বাই a তম অর্ডার যেটা, সেটা অ্যাবসেন্ট থাকবে। তাহলে কতদূর পর্যন্ত আমরা দেখতে পাবো? p মাইনাস 1 পর্যন্ত দেখতে পাবো। বাম দিকে p মাইনাস 1, ডান দিকে p মাইনাস 1। তার মানে টোটাল নাম্বারটা কত হলো? 2 ইনটু p মাইনাস 1, আর মাঝখানে সেন্ট্রাল অর্ডারটা রয়েছে, দ্যাট ইজ প্লাস 1।
তাহলে এটাই হচ্ছে টোটাল নাম্বার 1 প্লাস 2 ইন্টু বি বাই এ। এতগুলো প্যাটার্ন আমরা দেখতে পাবো। অর্ণব এটা করার চেষ্টা করবে একটু, ডাবল স্লিট। আচ্ছা স্যার, দেখবো, চেষ্টা করে। ওয়্যার ওয়্যার বলতে কি ইউজ করতে পারো? বাড়িতে এমনি ইলেকট্রিকের তার আছে? হ্যাঁ, ইলেকট্রিক, কাটা তার। ওটাই একটু প্রবলেম, ওটা জোগাড় করবো কি করে? হ্যাঁ, ওটাই একটু প্রবলেম আর কি। কাটা তার যদি থাকে তাহলে সেই কাটা তারগুলোতে তো তোমার ওই থাকে, মানে বিভিন্ন আরো আরো ছোট ছোট তার দিয়ে করা থাকে। এরকম একটা, মানে তুমি ব্লেড দুটোকে, ব্লেডের ভাঙা টুকরোগুলোকে একটু স্পেস দিয়ে বসাও, খুব বিশাল কিছু গ্যাপ করবে না, আগে যেমন ছিল তার থেকে আরেকটু বেশি করো। এবার মাঝখানে তুমি এই সরু তারটাকে বসিয়ে দাও আর কি, দিয়ে এরকম ভাবে একটা ডাবল স্লিট তৈরি করতে পারো। যদি করো তাহলে দেখবে যে বেশ সুন্দর একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে। ডাবল স্লিটটা করতে পারার কথা, অসুবিধা হওয়ার কথা নয়। এটা কলেজে হলে দেখা যায়, ল্যাবে এটা দেখানো যায় ডাবল স্লিট স্পেক্ট্রা খুব সুন্দর ভাবে। আচ্ছা স্যার, দেখবো। যেটা একটু যেহেতু তোমার কাছে আছে, তুমি একটু দেখতে পারো। স্যার ঠিক আছে, দেখবো। আর কেউ যদি কারো প্রশ্ন থাকে কোনো এই ডাবল স্লিট থেকে? ডাবল স্লিট ডিফ্লেকশনটা থেকে যদি কারো প্রশ্ন থাকে, দাঁড়াও আমি এটার একটা ছবি দেখাচ্ছি। এই যে বুঝতে পারছো তফাৎটা কি? এটা হচ্ছে সিঙ্গেল স্লিট। সিঙ্গেল স্লিটে দেখো সেন্ট্রাল অর্ডারের মধ্যে কিন্তু কোনো প্যাটার্ন নেই, বাট এই যে ডাবল স্লিট এটা কি তোমার সেন্ট্রাল অর্ডারের মধ্যে ইন্টারফারেন্স গুলোকে বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে তোমার ইন্টারফারেন্স ম্যাক্সিমা, সেন্ট্রাল ইন্টারফারেন্সের যে সেন্ট্রাল ম্যাক্সিমা, ইন্টারফারেন্স ফার্স্ট ম্যাক্সিমা, ইন্টারফারেন্স সেকেন্ড ম্যাক্সিমা, থার্ড ম্যাক্সিমা, ফোর্থ ম্যাক্সিমা, ফিফথ ম্যাক্সিমা, সিক্সথ ম্যাক্সিমা এন্ড সো অন। সেভেন্থ ম্যাক্সিমাটা দেখো অ্যাবসেন্ট, সেভেন্থ ম্যাক্সিমাটা দেখো অ্যাবসেন্ট হয়ে গেছে। হ্যাঁ, 1 2 3 4 5 6, আর এইদিকে 1 2 3 4 5 6, 6টা। তাহলে এখানে এই সেন্ট্রাল ডিফ্র্যাকশনটার মধ্যে কতগুলো এ রয়েছে? 13টা ইন্টারফারেন্স ম্যাক্সিমা রয়েছে। দেখো এখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারি ওরা কত, মানে ওদের বি বাই এটা কত। এই 13 সমান কত? 1 প্লাস 2 ইন্টু বি বাই এ, দ্যাট ইজ বি বাই এ ইকুয়ালস টু 6। এটা হচ্ছে তোমার ফার্স্ট সেন্ট্রাল ডিফ্র্যাকশন ম্যাক্সিমা। এই যে জায়গাটা, এটা হচ্ছে তোমার সেকেন্ড ডিফ্র্যাকশন মানে সেকেন্ডারি ম্যাক্সিমাটা আর কি, ডিফ্র্যাকশন সেকেন্ডারি ম্যাক্সিমা। এটা হচ্ছে তোমার অন রাইট সাইড। এই প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছ ইন্টারফারেন্স প্যাটার্ন গুলো ঢুকে আছে। এইরকম ধরনের একটা প্যাটার্ন অবজার্ভ করতে পারবে যদি দেখো করে দেখো। এখানে আমরা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা দেখিয়েছি, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল এটা স্পেকট্রাম। এই মোটামুটি এটুকুই আমার বলার ছিল। এবার যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে বলো, আর না হলে সবাই নিজেদের নামগুলোকে লেখো, লিখে